আপনারা যারা আমাদের এই গল্পগুলো শুনতে ভালোবাসেন তাদের জন্য রইল নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা টাইপরাইটার। সন্ধেবেলায় দাসের অফিসে ঢুকে দেখলাম ও তখনও বসে বসে কীরকম কতগুলো কাগজ পড়ছে। আমার পায়ের শব্দে চমকে উঠে তাকালো, বলল, আরে তুমি? বললুম, তোমার অফিসে আলো জ্বালানো দেখে ঢুকেছি, এখনও বসে আছো যে বড়? দাস বললে, না না কাজ হে, তুমি বুঝবে না। সত্যিই আমি বুঝি নে। দাস ব্যবসা করে, কিন্তু কী জাতের যে ব্যবসা করে সে সম্বন্ধে কোনো স্পষ্ট ধারণা আমার নেই। সাপ্লাইয়ের কাজ করে, মর্গেজ রেখে টাকা ধার দেয়, আরও কি 10 রকম করে বেড়ায় তা শুধু দাসই জানে, ভগবানও মনে হয় জানে না। আমি বাবু জানতেও চাইনি, কারণ দাসকে জানি সেই কলেজ জীবন থেকেই। ইউনিয়নে টাকা সরিয়ে হাত পাকিয়েছিল দাস। তারপর বার্মা ইভিকিউয়ারের দিকে যখন নানা কেলেঙ্কারি হয়, তখন দাস ছিল একজন কন্ট্রাক্টর। সেই থেকে ধাপে ধাপে কত দূরে সে এগিয়েছিল সে সম্বন্ধে কোনো রকম অনুমান করতেও সাহস হয় না আমার। জিজ্ঞাসা করতে পারেন, এসব সত্ত্বেও দুর্জন সংসর্গ করি কেন? তার কোনো স্পষ্ট উত্তর দিতে পারবো না, শুধু এটুকু বলতে পারি দাসকে আমার ভালো লাগে। অজস্র ত্রুটি থাকলেও একটা দুর্বোধ্য আকর্ষণ আছে ওর ব্যক্তিত্বে। সেটা ওর তীক্ষ্ণ স্মার্টনেসের জন্যে হতেও পারে, আবার নাও হতে পারে। কিন্তু আসল কথাটা হলো, সময় পেলে দাসের সঙ্গে আড্ডা দিতে আমার ভালোই লাগে। এই পথ দিয়ে যেতে যেতে ওর অফিসে আলো জ্বলতে দেখলেই আমি ঢুকে পড়ি। একটা বেয়ারা নেই, 3 জন কেরানির একজনও না। মস্ত অফিসটায় সবুজ সেট দেওয়া আলোটার পাশে দাসকে কেমন প্রক্ষিপ্ত মনে হলো যেন। তক্ষুনি আমি বুঝলাম নিঃসঙ্গতা দাসকে মানায় না। ও ড্রয়িং রুমের জীব, ছাদের অন্ধকারে একলা বসে থাকবার জন্যে সৃষ্ট, কিন্তু দাস নয়। ওর সামনে একটা চেয়ার টেনে নিয়ে আমি বললাম, একলা একলা এতক্ষণ বসে যখের ধন পাহারা দিচ্ছ নাকি? সে বলল, প্রায় তাই। বিশেষ ধরনের ব্যাকব্রাশ করা চুলের উপর দাস সযত্নে একবার হাত বুলিয়ে নিল, তারপর বলল, এমন কতগুলো কাজ ডান হাত দিয়ে করতে হয় যা কিন্তু বাঁ হাত জানতে পারে না, বুঝলে ভাই? আমি বললাম, তাহলে আমি যাই, তোমায় বিরক্ত করব না। সে বললে, আরে না না, বসো বসো। বলেই দাস হাসল। পাশের একটা লোহার ড্রয়ার খুলে তাতে কাগজপত্রগুলো রাখলো, লক করে দিয়ে চাবিটা ফেললো ট্রাউজারের পকেটে। তারপর দামি সিগারেটের টিনটা আমার দিকে ঠেলে দিল, বলল, একটা সিগারেট তো খাও, তারপরে না হয় যাবে। কিন্তু সিগারেটটা ধরাতে গিয়ে জ্বলন্ত দেশলাইয়ের কাঠিটার দিকে আড়াআড়ি তাকাতেই আমার নজরে পড়ল কোণের টাইপরাইটারের দিকে। ঢাকনা খোলা, ঝকঝক করছে কিবোর্ড, রোলারটাকে অদ্ভুত মসৃণ মনে হয়। আর সঙ্গে সঙ্গেই প্রতিক্রিয়াটা বেরিয়ে এলো প্রশ্নের আকারে, আরে দাস, তোমার সেক্রেটারির খবর কি? দাসের ঠোঁটের কোণে সিগারেটটা হঠাৎ দুলে উঠল, বলল, কোন সেক্রেটারি? আমি বললাম, আবার কোন সেক্রেটারি? তোমার মিস সুলতা পাল। সে বললে, ওফ। ছাই জমে ওঠার আগেই অ্যাস্ট্রেতে সিগারেটটা ঝাড়ল দাস। কয়েকটা নরম ফুলকি উড়ে গেল পাখার হাওয়ায়। সে বলল, জানি না ভাই, নো ট্রেস। আমি বললাম, কোনো পাত্তা নেই মানে? সে বলল, না। আশ্চর্য, এমন করে মেয়েটা গেল কোথায়? অবজ্ঞাকুঞ্চিত মুখে আবার কয়েকটা ফুলকি ঝাড়ল দাস। ওসব মেয়ের কথা ছেড়ে দাও তো, চেহারাটা ভালো ছিল, দেখেছিলে তো, নিশ্চয়ই পালিয়েছে কারুর সঙ্গে। আমি আশ্চর্য হয়ে বললুম, পালাবার কি দরকার? যতদূর তোমার কাছে শুনেছিলুম কলকাতার একটা বোর্ডিংয়ে একাই থাকতো, আত্মীয় স্বজন তো ওর কেউ নেই। ওর যদি কাউকে ভালো লেগে থাকে তবে তাকে নিয়ে চোরের মতো পালাবার কেন দরকার পড়ল? দাস উদাস ভঙ্গিতে বলল, কে জানে, হয়তো কোনো রাইভাল ছিল, কলকাতায় থাকলে খুনটুন একটা কিছু হয়ে যেত। এ ধরনের মেয়েকে নিয়ে কত ননসেন্স হয় জানোই তো।
আমি বললাম, তা হয়তো হয়, তবে দাসের সেক্রেটারি সুলতা পাল সম্পর্কে এরকম কথা ভাবতে আমার কিন্তু ভাই কষ্ট হচ্ছে। মিষ্টি চেহারা শান্ত ধরনের ওই মেয়েটা কতদিন আমি নিবিষ্ট মনে ওখানে বসে টাইপ করতে দেখেছি। সামান্য একটু নিরীহ ঠাট্টাতেই যে মেয়েটির গাল রাঙা হয়ে উঠত, নিচু হয়ে যেত চোখের পাতা, তার মধ্যে ঠিক এসব জিনিস আমি আশা করি না। আমি না সাহিত্যিক নই, তবু সাহিত্যিকের ভাষায় আমার মনে হলো যে সব মেয়ে প্রথম প্রেমের জন্য চিরকুমারী থেকে যায়, সুলতা সেই দলের। আমি আবার বললাম, কিন্তু সুলতা যে প্রায় 15 দিন নিরুদ্দেশ, কোনো অ্যাক্সিডেন্ট হয়নি তো, বা মেয়েটা কোনো বিপদে পড়েনি তো? দাস বললে, সেক্রেটারির ভাবনা নেই, আজও 3 জন ইন্টারভিউ দিয়ে গেছে, তবে মেয়েটা বড় ভালো কাজ করতো জানো। দাস কথাগুলো বলার পরই হঠাৎ গম্ভীর হয়ে গেল। একটু আগে যে সিগারেটটা বারবার টোকা দিচ্ছিল, অনেকটা ছাই জমাতে এবারে সে সেটাকে ছাড়ল না। আমিও চুপ করে বসে বসে ছাইটা কখন ভেঙে পড়ে সেটাই দেখার জন্য অপেক্ষা করতে লাগলুম। আর ভাবতে লাগলুম, সুলতা এতখানি সাহস পেল কী করে। সুতরাং একটু পরেই দাস যখন বলতে যাচ্ছিল, এবার ওঠা যাক, অন্তত ওর মুখ থেকে এই কথাটাই বেরিয়ে আসবে বলে আমার মনে হচ্ছিল, ঠিক তখনই ঝমঝম করে বৃষ্টি নামল। খোলা দরজা দিয়ে ভেজা ধুলোয় একটা তপ্ত রুদ্ধশ্বাস চলে এলো ঘরে। দাসের সিগারেট থেকে ছাইটাকে কেড়ে নিয়ে চলে গেল সেই হাওয়া। দাস বললে, আরে বৃষ্টি নামলো যে, গাড়িও আনিনি আজ। আমি বললাম, না থামলে বেরোনো যাবে না, বেশ ঘটা করে নেমেছে দেখছি, ট্রাম পর্যন্ত যেতে গেলে তো ভিজে যাব বাবু। দাস বললে, তাই থামুক, তাহলে একটু বসো তুমি, আমি একটা টাইপ সেরে নিই। উঠে টাইপরাইটারের দিকে এগিয়ে গেল দাস। সুলতার সম্পর্কে ভাবনাটা ভোলবার জন্য আমি একটা বাণিজ্যিক সংক্রান্ত পত্রিকা কুড়িয়ে নিলাম টেবিল থেকে। তারপর মাল্টিপারপাস স্কিমের ওপরে একটা প্রবন্ধ পড়বার চেষ্টা করলাম। আলগা মনোযোগের ভেতর কানে আসতে লাগলো বাইরের বৃষ্টির আওয়াজ, টাইপরাইটারের রোলারে কাগজ জড়ানোর খসখসানি, তারপরে খটখট করে গোটা কয়েক টাইপের শব্দ। পরক্ষণেই দাস হেসে উঠল। সে আমায় বলল, এসো এসো, এখানে দেখো কি মজা হয়েছে। আমি উঠে গিয়ে ওর পাশে দাঁড়ালুম। মজা করেছে বটে একটা, ওপরে টেন্ডার বলে হেডিং দিয়ে তারপর টাইপ করে ফেলেছে একটি নাম, সুলতা পাল। অবাক হয়ে বললুম, এর মানে? সুলতা পালের নাম টাইপ করছো কেন? দাস বললে, মানেটা তো আমিও ভাবছি, বুঝেছ। লিখতে গেলুম টেন্ডার, লিখে বসলুম সুলতা, তাও একবার নয়, 3 বার। আমি বললুম, আরে আরে, তাতে অস্বাভাবিক কিছু নেই, এতক্ষণ ধরে ওর কথাই আলোচনা হচ্ছিল তো, আর ওর ব্যাপারটাও এত বিস্ময়কর যে মনের ভেতরে ওর নামটাই ঘুরছিল, অন্যমনস্কভাবে তাই ছেপে বসে আছে। দাস বলল, তাই বটে। কিন্তু দাসের মুখে একটা বিষণ্ণ ছায়া। আজ 1 বছর ধরে এইখানে বসে টাইপ করছে সুলতা, একেবারে ঘড়ির কাঁটার মতো। একটা দিন কামাই করেনি, 1 মিনিট লেটও করেনি, 5 মিনিট আগে ছুটিও চায়নি। এর প্রত্যেকটা চাবিতে সুলতার আঙুল জড়িয়ে আছে। আবার আমরা দুজনে গম্ভীর হলাম। সুলতার শান্ত মিষ্টি মুখখানা আমি ভুলতে পারছি না। দাসের চোখ দুটো কেমন উদাস আর গভীর হয়ে আছে। আমায় জিজ্ঞেস করতে ইচ্ছে হলো, তুমি কি ওকে ভালোবাসতে? কিন্তু বাইরে জোরে বৃষ্টি পড়তে লাগলো, ধুলোর তপ্ত শ্বাস নেই, দরজা দিয়ে এখন ঠান্ডা ভিজে বাতাস আসছে। দাস দরজাটা বন্ধ করতে বললে না, আমিও উৎসাহ দেখালাম না। শুধু বৃষ্টির শব্দ, আমাদের চুপ করে থাকা, আর ঘরের ভেতর থেকে উড়ে আসা একটা চামচিকের চঞ্চল ছায়া কিছুক্ষণ ধরে স্তম্ভিত হয়ে রইল। দাস স্তব্ধতা ভাঙল। যাক, তাহলে এবার টাইপটা সেরেই ফেলি, কি বলো? কথাটা বলেই
কাগজটা খুলে দাস সেটাকে তাল পাকিয়ে নিচের বাস্কেটে ফেলে দিল। জড়িয়ে নিল আর একটা নূতন কাগজ। আবার খটখট করে বেজে উঠল টাইপিংয়ের আওয়াজ। আমি টাইপরাইটারের টেবিলের কোণে দাঁড়িয়ে রইলুম। একটানা বৃষ্টির মধ্যে টাইপিংয়ের শব্দ একাকার হয়ে গেল। কতক্ষণ পরে জানি না, কেন যে তাও জানি না, হঠাৎ আমার চোখ নেমে এলো দাসের টাইপের ওপর। কি আশ্চর্য! আগাগোড়া ক্যাপিটাল লেটার সাজিয়ে কি ছাপছে ও! যা দেখলুম তাতে কয়েক মুহূর্ত আমার চোখকে বিশ্বাস করতে পারলুম না। প্রচণ্ড স্পিডে পাগলের মতো দাস ছেপে চলেছে। তা হলো এই রকম: উপরে লেখা টেন্ডার, তার নিচে লেখা হয়েছে, আমি অকপটে স্বীকার করছি যে সুলতা পালকে আমি খুন করেছি। আমার ব্যারাকপুরের বাগানবাড়িতে পুরনো গ্যারেজের ভেতর একটা বড় কেবিন ট্যাঙ্কে তার মৃতদেহ আছে। আমি তার ওপরে বলপ্রয়োগে ব্যর্থ হয়ে তাকে মেরে ফেলেছি। লেখাগুলো পড়ার পর আমি আর্তচিৎকার করে উঠলুম। বললাম, দাস, এ কী ছাপছো তুমি? দেখো দেখো। টুলের ওপরে দাস থরথর করে কেঁপে উঠল। একটা মৃত প্রাণী যেন নড়ে উঠেছে ইলেকট্রিক কারেন্টের ছোঁয়ায়। যেন এতক্ষণ সে ঘুমিয়ে টাইপ করে যাচ্ছিল, হঠাৎ জেগে উঠেছে। আমি আবার বললুম, দাস দাস, কী টাইপ করে যাচ্ছ? নিজের টাইপিংয়ের ওপর চোখ বুলোতে দাসের 10 সেকেন্ড লাগলো না। তারপরেই পেছনে লাথি দিয়ে টুলটাকে ফেলে দিয়ে উঠে দাঁড়ালো। হ্যাচকা টানে কাগজটাকে টেনে বার করে বিকৃত গলায় চিৎকার করে বলল, না না, আমি না, আমি না। আমি আরও কি বলতে যাচ্ছিলুম, দাস বলতে দিল না। বললে, মিথ্যে মিথ্যে, সব মিথ্যে কথা, আমি নয়, আমি নয়। জান্তব গলায় আবার চিৎকার করে উঠল সে। পর মুহূর্তেই ছুটে ঘর থেকে বেরিয়ে গেল, নেমে গেল রাস্তায়। আমার বিহ্বলতা কাটতে আরও কয়েক মিনিট টাইম লাগলো। তারপর যখন সেই বৃষ্টির মধ্যে আমি বাইরে বেরিয়ে এলুম, দেখলুম মাত্র 20 গজ দূরে একটা লোক চাপা পড়েছে বাঁশের তলায়। কাছে না গিয়েও আমি বুঝতে পারলুম যে সেটা দাস ছাড়া কেউ নয়। আর বৃষ্টিতে ভিজতে ভিজতে ও আতঙ্কে স্তব্ধ হয়ে আমি ভাবতে লাগলুম, তাকে নিজের হাতেই তার শাস্তি দিয়েছে সুলতা। এরপরে একটি মাত্র কাজ আছে আমার, কোনো পাবলিক টেলিফোন বুথে গিয়ে পুলিশকে জানাতে হবে ব্যারাকপুরের গ্যারেজের সেই কেবিন ট্যাঙ্কের কথা। আমার এই গল্পটা যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু।